ভাতৃপ্রতিম হরি বল। বসুন মতুয়া মা বোনেরা, আমার অনেক ধন্যবাদ। আমার এখানে অনেক নারায়ণ আছেন, আমার ভাতৃপ্রতিম রথিন ঘোষ আছেন, রহিমা মণ্ডল আছেন, প্রবোধ সরকার আছে আমার অনেক পুরনো, নারায়ণচন্দ্র সাহা, অশ্বনী মুখার্জি, নিমাই ঘোষ, রতন দাস, নেহার হালি থেকে শুরু করে শীতাংশু দাস থেকে শুরু করে আরও অনেকেই আছেন, নাড়ুবাবু থেকে শুরু করে। কিন্তু যেহেতু এতগুলো নাম তো বলা যায় না, আমি জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ট্রেড ইউনিয়ন, ক্ষেত মজদুর, কৃষক কমিটি, সংখ্যালঘু, SC ST ওবিসি সেল সকলকে সহ আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, কাউন্সিলর সকলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি এখানকার সব মামাটি মানুষকে প্রণাম জানিয়ে মা বোনেদের আমার অফুরন্ত শুভনন্দন এবং অভিনন্দন, সালাম, জোহার, হরিবোল জানিয়ে সবাইকে, আমার ভাই বোনেদের, আমার প্রাণের ঠাকুরকে, এই জেলায় অনেক প্রাণের ঠাকুর আছেন, তাদের সকলকে সম্মান জানিয়ে আমি আমার দু একটি কথা অশোকনগর এবং হাবড়ার জন্য বলবো। হাবড়া এবং অশোকনগর আমার কাছে নতুন কোনো জায়গা নয়, এটা আমার কাছে অতি পরিচিত পুরনো জায়গা। আমি রাস্তা টু রাস্তা চিনি এবং যাতায়াতও অনেকবার করেছি। আপনারা জানেন, হাবড়া অশোকনগরকে যদি আমি শুধু ধরি, তাহলে আমাদের সরকার 851 কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করছেন। এর আংশিক উদ্বোধন হয়েছে, পুরোটা হয়ে গেলে হাবড়া 1, 2, গাইঘাটা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত 1, বারাকপুর 1 ও 3টি মিউনিসিপ্যালিটি হাবড়া, অশোকনগর, কল্যাণগড় এবং গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির 5 লক্ষ মানুষ উপকৃত হবেন। অশোকনগরে গড়ে তোলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অশোকনগরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষের চাকরি বাকরি হবে। অশোকনগরেও আমরা বিশেষ করে গড়ে তোলা হচ্ছে মেগা পাওয়ারলুম ক্লাস্টার। 400 কোটি টাকা দিয়ে বাণীপুরে 10 একর এবং অশোকনগরে 40 একর জায়গার ওপর এই প্রকল্প গড়ে উঠবে, কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি হবে। হাবড়ার জয়গাছিতে টেক্সটাইল হাব এবং অশোকনগরে খাদি অফ এক্সেলেন্স গড়ে তোলা হচ্ছে। অশোকনগর টেক্সটাইল পার্ক ও বাণীপুর টেক্সটাইল পার্কে 2টো বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে। অনেকটা আছে, আমি আর বলতে চাই না। অশোকনগর স্টেট জেনারেল হসপিটালকে যেমন উন্নয়ন করা হয়েছে, তেমনি হাবড়ায় যখন কোভিড হয়েছিল 100টা কোভিড বেডের একটা হসপিটাল করা হয়েছিল। এখন তো সেটা কোভিডের জন্য কাজে লাগছে না। আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো যাতে এটা এমনি চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। যেহেতু কোভিড এখন নেই, কিন্তু তাহলে সাধারণ মানুষ আরও 100টা বেডের হসপিটালের চিকিৎসার সুযোগ পেতে পারেন হাবড়াতে। আপনারা জানেন, এই জেলায় হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিয়েছি। বড় মাকে আমরা খুব সম্মান করতাম, আমি থাকলে উনি প্রায় যেতাম। আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি, ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করা হয়েছে, ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ এবং
বেলদাকাটা খালের ওপর কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে। এরকম অনেক কাজ করা হয়েছে। গাইঘাটা ব্লকেও কপিল কৃষ্ণ ঠাকুর স্মৃতি তোরণ থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। এই জেলায় আপনারা জানেন অনুকূল ঠাকুর, তারও এখানে বিরাট তীর্থস্থান আছে, সারা বাংলাতেই আছে, ওনাদের ঝাড়গ্রামেও আছে খুব বড়, ধানবাদ জামশেদপুর রাঁচির দিকে, প্লাস আমাদের এখানে মধ্যমগ্রামে যেটা আছে, জেলায় জেলাতেও আছে। মধ্যমগ্রামে ওরা আমাকে বলেছিল দিদি আমরা বাড়িটা কমপ্লিট করতে পারছি না। আমি বিনা পয়সায় 5 একর জমি দিয়েছিলাম যাতে অনুকূল ঠাকুরের মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, এবং সেটা আমরা ইতিমধ্যে দিয়েছি। মনে রাখবেন লোকনাথ বাবার যে চাকলাধাম এবং কচুয়া, সেখানেও কিন্তু আমরা অনেক টাকা খরচ করেছি, এবং চাকলাধাম ও কচুয়া খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি। মনে রাখবেন এই জেলার মধ্যেই দক্ষিণেশ্বর পড়েন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে পুজো করতেন প্রথমে, সেই দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক সেটাও কিন্তু আমরা বানিয়ে দিয়েছি। মনে রাখবেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে যে রেলওয়ে কাউন্টিং সেন্টার, আমাদের টিকিট কাউন্টিং সেন্টারগুলো একদম ওই কায়দায় তৈরি করে দিয়েছিলাম। তারা মায়ের মন্দির সুন্দর তৈরি হয়ে গেছে, সতীপীঠ, কঙ্কালীপীঠ, তারকেশ্বর, ফুলফুরা শরীফ কি তৈরি হয়নি বলুন তো? ইমামবাড়া হসপিটাল থেকে শুরু করে, ম্যান্ডেল চার্চ থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই, জাহের থান মাজের থান, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সবটাই আমরা করেছি। আপনারা অনেকেই হয়তো জানতেন না, যারা ইলেকশনের সময় বড় বড় কথা বলেন আর মিথ্যে কথা কাগজে লেখেন। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না, এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এটা আনন্দবাজারের মিথ্যে কথা, আনন্দবাজার মিথ্যে কথা লেখে এই কদিন ধরে বিজ্ঞাপন করেছে, দেখেছেন আপনারা? প্রত্যেকটা মিথ্যে বিজ্ঞাপন করেছে কাগজে বড় বড় করে, যদিও সাথে প্রতিদিনও করেছে, এবং বর্তমান একদিন বা দুদিন করেছে, আর বেশি নয়। আপনারা দেখেছেন গতকাল হাইকোর্ট বলে দিয়েছে এটা অন্যায়, এগুলো মিথ্যে, এগুলো বেআইনি, এগুলো করা উচিত হয়নি। ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি? আমি যখন দেখে নিয়েছি কোর্ট অর্ডার দিয়েছে, এবং বিশেষ করে ইলেকশন কমিশনও অর্ডার দিয়েছে, এরপর আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, আমার দলকে করেছে, আমি ডিফামেশনে যাব। অত সস্তায় ছাড়ছি না। তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন? আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর থাকবেও না। মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল, আমার কাছে খবর দিয়েছিলেন আপনাদেরই জেলার মানুষ ডক্টর সুব্রত মৈত্র। একদিন মধ্যরাতে ফোন করে আমায় বললেন দিদি আমাদের বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলল দেখুন না কতগুলো লোক এসে এই বাড়িটা দখল করে নিচ্ছে। আমি যে কোনটা? বলল স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাড়িটা। আমি বললাম সে কি? বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায়, পুরসভার টাকায়। সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে, আমি নিজে দুবার গেছি,
এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে, কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি। আর একটা মনে রাখবেন, দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই বাড়িটা আপনারা অনেকে নিশ্চয়ই দেখতে যান, সেই বাড়িটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল। আমি মিটিং ডেকে, তখন বিমল গুরুং ছিল জিটিএতে, আমি বললাম হবে না, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা নতুন পাল্টা বাড়ি দিচ্ছি, আমার গভর্নমেন্টের বাড়ি, কিন্তু নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতি জড়িত, সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে। আমি কিন্তু করে দিয়েছিলাম। মনে রাখবেন, ওঙ্কারনাথ মন্দির তারা একটা তোরণ করতে চেয়েছিলেন, আমি সেটাও করে দিয়েছি। বেলুড়েও অনেক জেটি তৈরি করে দিয়েছি। যে যেখানে বলেছে, মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, গির্জা হোক, জায়ের থান হোক, মাঝি থান হোক, আমরা কখনো ভেদাভেদ করি না। আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল। ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে, নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত। কিন্তু মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না, তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না। আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি শিখ না, আমি খ্রিস্টান, আমি মানুষ। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ। একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো। হাবড়ায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে। আইন তো আইনের পথে চলবে। বিজেপি তো হ্যারাস, এমনকি কেজরিওয়ালকেও অ্যারেস্ট করেছিল, আপনারা দেখেছিলেন। আইন আইনের পথে কাজ করবে। আইনের পথে যখন আইন কোর্ট মুক্ত দেবে, সে মুক্তি পাবে। কিন্তু কোন সিপিএম? যারা নাক কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, মেরে উড়িয়ে দিয়েছে। 19 জন আনন্দমার্গীকে বালিগঞ্জের রাস্তার উপর ফেলে তাদের জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম দল। আমাকে রাস্তার উপর ফেলে আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল। হাজার হাজার লোক খুন করেছিল এই সিপিএম দল। ভুলে যাবেন না, সিঙ্গুর নন্দীগ্রামে আজও অনেক লোকের খবর নেই। তাপসী মালিককে পুড়িয়ে, একটা কৃষক কন্যা পুড়িয়ে, তাকে লক্ষ্মীর যে ভোগ হয় সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল। যারা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করতো প্রোটেকশন পাওয়ার জন্য, আর যারা বিজেপি করে তারাই অর্ধেক এখন সিপিএম করে। তার কারণ আমি বারবার বলি, রাম বাম শাম, গদাই মাদাই জগাই, এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে। আমি অল ইন্ডিয়ায়, আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো বিজেপিকে তাড়িয়ে, কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ বাংলায় ওরা কখনো বিজেপিকে ভোটটা তুলে দেয়, কখনো নিজেদের ভোটটা আমি জানি না কি করে। ওদের ভোট দেবেন কেন? ওদের ভোট দিয়ে কী লাভ? খায় না মাথায় দেয়। 34 বছর একটানা ক্ষমতায় থেকে বাংলায় একটা নতুন হাসপাতাল পর্যন্ত তৈরি করে যায়নি। আর আজকে আমাদের 12 বছরে আমরা মাত্র 12টা ছিল, 60 বছরে আমরা 42টা নতুন হসপিটাল করেছি। তাছাড়াও 45টা মেডিকেল কলেজ সহ সমস্ত হসপিটাল তৈরি হয়েছে। এখানে ইউনিভার্সিটি মাত্র 12-13টা ছিল, আজকে 40-45 মাত্র, যেখানে ছিল 12টা। কি ভূমিকা ওদের? এই তো কে নিয়ে আবার আসামে আন্দোলন শুরু হয়েছে।
বাঙালিরা ভয়ে ভয়ে আছে এনআরসি নিয়ে আর কে নিয়ে। 19 লক্ষ হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে আসামে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এখনো তাদের অনেকে জেলে আছে। আমি গেছিলাম ইলেকশনের সময়, আমায় বলল দিদি আমরা খুব ভয়ে ভয়ে আছি। আপনারা চান এনআরসি হোক? আপনারা চান কে হোক? শুনুন, 10 জনের ছবি দিয়ে লাগিয়ে দিয়েছে ওটা বিজ্ঞাপন। যেমন বলে না অমুক জিনিসটা ব্যবহার করুক আপনি খুব ভালো থাকবেন, অমুক জিনিসটা ব্যবহার করুন আপনি সাদা হয়ে যাবেন। আবার কখনো কখনো বলে না মোবিল মুখে মাখুন মুখটা সাদা হয়ে যাবে। এইগুলো হচ্ছে বিজেপির মোবিল বিজ্ঞাপন। কালোটাকে সাদা করবার জন্য মিথ্যে কথা বলে। কে শুধুমাত্র কয়েকজন আফগানের লোক করেছিল, ওটাও কে নয়। যেমন নিয়ম আছে আমেরিকা বা অন্যান্য জায়গায় পড়তে গেলে 10 বছর হয়ে গেলে বা 5 বছর হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গ্রিন কার্ড পায়। এটা অনেকটা ওই টাইপের, সেটাও আফগানের ব্যাপারে, বাংলার ব্যাপারে নয়। বাংলায় কে হবে না, বাংলায় এনআরসি হবে না, বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না, এটা পরিষ্কার করে বলে যাচ্ছি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত অসত্য কথা বলার মতো মানুষ আমি দেখিনি। মিটিংয়ে ভোট নেওয়ার জন্য বলছে, এক তো মতুয়াদের নিয়ে খেলা করলেন, প্রতারণা করলেন, আপনি নিঃশর্ত দিয়ে দিতে পারতেন। আপনারা তো তর্ক করার কি দরকার ছিল? এত তর্ক বিতর্ক, দুবার ভোটে জিতে তারপর আজকে মিথ্যে কথা বলছেন, আবার মিথ্যে কথা বলতে হবে। একটা প্রধানমন্ত্রী আপনারা বলতে পারেন কিভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন? আজও মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা মুসলিমরা নাকি এখানে জিতলে তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, এটা আমার প্রতিশ্রুতি, কোনো মুসলিম আপনাদের গায়ে হাত দেবে না এবং আপনাদের কোনো রিজার্ভেশন কারবার ক্ষমতা কোনো মুসলিমের নেই, আমারও নেই। আমার যেমন মুসলিমদের অধিকার কারবার অধিকার নেই, মুসলিমদেরও আপনার অধিকার কারবার অধিকার নেই। এটা সংবিধান প্রদত্ত, এটা সংবিধান করা আছে। এটা হচ্ছে বিজেপির মোদী সরকারের মিথ্যে কথা। টোটাল 420 গিরি, 420 ধারা প্রয়োগ করা উচিত এদের। কেউ কখনো কারো রিজার্ভেশন কাউকে দিয়ে দিতে পারে? কেড়ে নিতে পারে? আপনার নাম কেউ কেড়ে নিতে পারে? আপনার পদবি কেউ কেড়ে নিতে পারে? না আপনার সম্পত্তি কেউ কেড়ে নিতে পারে? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এত মিথ্যে কথা। শুনুন, তপশিলীদের রিজার্ভেশন কম বাড়বে তো কমবে না, যেটা ছিল থাকবে, আছে থাকবে। আদিবাসীদের রিজার্ভেশন থাকবে। আমার এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসও আছে, আমরা তাদের পড়াশোনায় রিজার্ভেশন করে দিয়েছি, তাদের অনেক সাহায্য করি। আর সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি 97% সংখ্যালঘুদেরও রিজার্ভেশন করিয়েছি। সুতরাং কেউ কারো গায়ে হাত দেবে না, দেওয়ার ক্ষমতা নেই। এটা প্রধানমন্ত্রী জানা উচিত ছিল। না জেনে এত বাজে কথা বলে, মিথ্যে কথা বলার গ্যারেন্টি। আপনারা জানেন 21 সালের লাস্ট আমাদের ইলেকশন হলো। আমরা আপনাদের কি বলেছিলাম? আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। করে দিয়েছি? দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে, স্মার্ট কার্ড, করে দিয়েছি কি দিইনি?
তাহলে যেটা বলেছি তা তো করেছি, প্লাস যেগুলো বলিনি অনেক করেছি। সবুজ সাথী সাইকেল কারা করেছে? ক্লাস 9-এ ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায়, আপনার ভালো লাগে না দেখতে? যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায়, এই স্মার্টফোন পায়, ভালো লাগে না দেখতে? আগামী বছর থেকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 11 ক্লাসে পাবে। কেন বলুন তো? তাহলে তাদের 11-12 দুটো ক্লাস কাজে লাগবে। এটা সারা জীবনই লাগবে, কিন্তু 11 ক্লাসটাও তাদের কাজে লাগবে। আর একটা বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন, আমি বললাম না, এটা হয় না। একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে? তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার। এবছরে 6 লক্ষ হয়ে গেছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারা বাদ হয়ে যেত। আমি বললাম না, মেয়েরা যত দিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার তত দিন পাবে, তত দিন পেয়ে যাবে। আর এর জন্য নতুন করে আবার নাম লেখাতে হবে না, ওই যেটা চলছে ওই কার্ডই কন্টিনিউ করবে। এবার বলি, আমাদের কথা তো কিছু বললাম, সব না বলেও জল দিচ্ছি আমরা, জমি দিচ্ছি আমরা, পাইপ কিনে দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। রেশন দিচ্ছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। এবার আবার কি বলছে, ঘরে ঘরে গ্যাস দেবে, এটা নাকি মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা শুনেছেন তো? ঘরে ঘরে গ্যাস দেবে, এটা গ্যারেন্টি না এটা 420? বিজেপির 420, ঘরে ঘরে গ্যাস। গ্যাসের দাম কত? বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, বাহবা বিজেপি লাল, এদের আবার বড় বড় কথা। আর কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। ইলেকশনের আগে যত মিথ্যে কথা, বিদ্যুৎ তো দেয় না, বরঞ্চ ওদের নাকি এটা গ্যারেন্টি। আর গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি, ওটা হচ্ছে 420। গ্যাসের গ্যারেন্টি 420, 15 লাখ টাকা করে দেবে বলেছিল, ওটা 420। 2 কোটি ছেলের চাকরি দেবে বলেছিল বছরে, ওটা 420। গ্যাস দেবে বলছে, ওটা গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস, ওটা 420। প্রত্যেকটা 420 গিরি চলছে। একটা ছেলেপেলের কোনো চাকরি নেই, 80% লোকের চাকরি নেই। আর যত দিন যাচ্ছে রেজাল্ট পরিষ্কার হয়ে গেছে, মোদিরা হারছে, বিজেপি হারছে। শুনুন, অনেক সময় আমরাও বুঝতে পারি না রেজাল্টটা কি হতে যাচ্ছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে। আমি শুনেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, এমনকি আমাদের প্রতিবেশী বিহার থেকে শুরু করে, আরে তা না হলে কেউ বলে জগন্নাথ দেবও নাকি ওনার ভক্ত। বুঝুন, ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন, আমরা পুজো করব, ফুল চন্দন দেব, তুলসী পাতা দেব, ভালো করে সাজাবো। যখন আপনি প্রভু জগন্নাথের থেকেও বড়, যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই বলছে, কোনো মুখের লাগাম নেই, ভাষায় লাগাম নেই, কথায় লাগাম নেই। কুৎসা, মিথ্যে কথা। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যাচার করে গেল। আবার প্ল্যান করেছে,
একটা প্ল্যান হচ্ছে দাঙ্গা করার, প্ল্যান নাম্বার বি সন্দেশখালি হলো না বলে সন্দেশখালিতে আবার নাকি বাবুরে যাচ্ছেন, ওরা যাওয়া মানেই তো জানি না আবার কোনো প্ল্যান করবে কি না। আর একটা প্ল্যান কি করছে, দাঙ্গা লাগানোর প্ল্যান করছে। আমি পরিষ্কার বলি, দাঙ্গা লাগাতে আমরা দেব না। যে দাঙ্গা লাগাবে তাকেও ছাড়বো না, আর যে দাঙ্গা লাগিয়ে ক্ষতি করবে তাকেও ছাড়বো না, সে যেই হোক। চুরি করে করে দেশটাকে বিক্রি করে দিল, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিল। আজকে ইছাপুর ফ্যাক্টরিতে আর বন্দুক তৈরি হয় না, সব তৈরি হয় বিদেশে। সব টাকা নিয়ে নিয়েছে। 100 দিনের কাজে টাকা দেবার টাকা নাকি ওনাদের নেই। আর বলল তৃণমূল তো চোর, মানে প্রমাণ দাও। আজ পর্যন্ত 350 টিম পাঠিয়েছে, একটা প্রমাণ দিতে পারেনি। আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি 11 বছরে। 100 দিনের কাজের 3 বছর টাকা দেয়নি, আমরা টাকা দিয়েছি আমাদের থেকে। আর আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প। আগামী দিন 50 দিন পর্যন্ত কাজ পাবে, রাজ্য সরকার থেকে পাবে, এবং রাজ্য সরকার সেই কাজ চালাবে। এই ইলেকশনটা দিল্লি থেকে সরকার করবে, তার ইলেকশন। আমরা চাই প্রত্যেকটা সিট আমরা জিতব। তার কারণ যত বেশি সিট আমরা জিতব তত আমরা বিজেপিকে ক্ষমতা থেকে সরাবো। এনআরসি তারে বাতিল করব, ক্যা বাতিল করবো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, 100 দিনের কাজ চালু করব, সংবিধান ভাঙতে দেবো না, দেশ ভাঙতে দেবো না। এটা মাথায় রেখে দেবেন। তাই আজকে মোদি যাক, দেশ থাক, সংবিধান থাক, মোদি যাক, দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, মোদি যাক, বিভেদ যাক, মোদি যাক, বিভেদ যাক। মনে রাখবেন, ছাত্র যুবদের চাকরি খেয়ে নিচ্ছে। হঠাৎ করে বললেন বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে হাসছে। মানুষকে খুব বাঘ দেখেছেন, চাকরি খেয়ে খুব বাঘ দেখেছেন? আরে ডেঞ্জারাস। 10 লক্ষ চাকরি আমরা দেবো বলে রেডি হয়ে পড়ে আছি। প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে। আর জুটেছে সিপিএমের একটা অপদার্থ, 2-3টা অপদার্থ মিলে যাচ্ছে। আমরা করলে কিল, ওরা করলে পিল, আর করে সব আটকে দিচ্ছে আর টাকা ইনকাম করছে। ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে কেস করবে বলে কম টাকা নেয়নি। নির্লজ্জ সব। এদের রাজনীতি করা মানায়? আজ যদি একটা গরিব লোক বিপদে পড়ে, আমি যদি কোর্টে দাঁড়াই, আমি দাঁড়াতেই পারি, আমি লয়ার আছি এমনিতেই, তাই বলে আমি টাকা নিয়ে করব? সবাই কি টাকা নিয়ে করে? যারা রাজনীতিও করবে, এমপি এমএলএও হবে, মেয়রও হবে, আবার টাকা দিয়ে কেসও করবে আর চাকরিও আটকাবে। তাই এদের বিরুদ্ধে কি চাই? এদের বিরুদ্ধে বলতে হবে অলি গলি মে চোর হে। স্লোগানটা, উত্তরটা আপনারা দেবেন, অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে। सीपीएम लुटेरा है, भूलो मत, भूलो मत। सीपीएम लुटेरा है, भूलो मत, भूलो मत। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। তার কি খেলাটা হবে? কি মা বোনেরা খেলা হবে? সামনে যারা বসে আছেন খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? শ্রমিক কৃষক খেলা হবে, রিক্সা অটো টোটো খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, সাধারণ মানুষ খেলা হবে। তাহলে বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমার দীর্ঘদিনের সহকর্মী এবং কাকুলি ভীষণ ফাইট করে। ওকে আসামেও গেছিল যখন এনআরসি হয়েছিল, ওদের খুব মেরেছিল। ওদের কানপুরে পাঠিয়েছিলাম, কানপুরেও মেরেছিল। ও মমতাওয়ালা ঠাকুরও ছিল সাথে। মমতাওয়ালা ঠাকুর, ও আমার এমপি আছে, ও কিন্তু সেদিন সাথে ছিল। সুতরাং মমতাওয়ালা ঠাকুরকেও কিন্তু মেরেছিল, মনে রাখবেন।
তাই এদের মতো মহিলা আমি চাই, যারা গর্জন করবে, যারা তর্জন করবে, যারা লড়াই করবে, যারা লড়বে, যারা তুফান করবে, যারা হারবে না, যারা ভয় পাবে না, যারা মাথা নত করবে না, যারা এগিয়ে যাবে। আমি এটুকু বলে আমি আমার 1 নম্বর বোতামে, এই বারাসাত লোকসভা কেন্দ্রে কাকুলির চিহ্ন হচ্ছে 1 নম্বর বোতাম। 1 নম্বর বোতামে ভোট দিয়ে দয়া করে অনুগ্রহ করে আপনাদের ভোটটা দেবেন। ও দলের প্রতি চিরকাল লয়াল এবং যখন যেখানে যেতে বলি সেটা যায় এবং দলের হয়ে অনেক কাজ করে। আর পার্লামেন্টও খুব ভালো পার্লামেন্ট করে, খুব ভালো সংসদ একজন। ওকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমার একদিকে দেখুন মিলন, দেখুন অপূর্ব মিলন, একদিকে আমার আদিবাসী ভাই বোনেরা, আর একদিকে মতুয়া ভাই বোনেরা। কি নেই বলুন তো বাংলায়? সব আছে, সব আছে, শুধু মিথ্যেবাদী ওই নেতাগুলোকে ছোবেন না। 444 ভোল্ট ধরলেই একদম 440 ভোল্টে গা হাত পা পুড়িয়ে দেবে। ওদের বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না, আর বাংলা না থাকলে আগামী দিন আমাদের ইন্ডিয়া সরকারও হবে না এবং বিজেপিও বাদ হবে না। তাই ওদের তাড়াতে গেলে বাংলাই দরকার, বাংলাই দরকার, বাংলাই দরকার। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার একটুখানি দেখি ওরা কি করে। আমি মাঝে মাঝে ড্রাম বাজাবো। এখন দাঁড়া, ওইটা বাজাস না।